নমস্কার। নমস্কার সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আজকে আমরা গীতা অনুধ্যান 10ম পর্ব শুনব। সেখানে আমরা দেখছি মানবীয় ক্রমবিকাশ ত্বরান্বিত করার লক্ষ্যে অবতারের ভূমিকা কী এবং আমেরিকা কি পতনের পথে, আর কিভাবে তা এড়ানো সম্ভব, এই প্রসঙ্গে স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ যে আলোচনা করেছেন আজকে আমাদের সেইটি প্রসঙ্গ। তো প্রথমেই সকল ভক্ত বন্ধুদের শুভ সকাল জানাই, আর ঠাকুর মায়ের শ্রীচরণে, শ্রী গুরুদেবের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের প্রসঙ্গ। শুভ সকাল রুমাদি। শুভ সন্ধ্যা নয়, শুভ সকাল। আমারও বারবার এই ভুলটা হয়ে যায়। শুভ সকাল। আচ্ছা, তাহলে আজকে আমাদের যে প্রসঙ্গ সেই প্রসঙ্গে চলে আসি। ভারতবর্ষে আমাদের অসামান্য এক দৃঢ় বিশ্বাস আছে যে যখনই এমন পরিস্থিতির উদ্ভব হয়, অর্থাৎ ধর্মের গ্লানি, নৈতিকতা কমে যায়, তখন সাধারণ মানবীয় প্রজ্ঞা পূর্বের সমতা ফিরিয়ে আনতে অক্ষম হয়ে পড়ে, আর সেই সময়ে পৃথিবীতে এক দৈবী সত্তার আবির্ভাব ঘটে। শুভ সকাল রূপশ্রী, শুভ্রাদি, সাহানা। তার শিক্ষার মাধ্যমে সমাজ লাভ করতে আরম্ভ করে এক নতুন ভারসাম্য অবস্থা, মূল্যবোধের এক নবতর উপলব্ধি। ধর্মের হয় উত্থান এবং অধর্মের অবসান। ঠিক এই কারণেই আমাদের দেশে নিরন্তর নানা সমস্যা লেগে থাকলেও আমরা বেঁচে আছি বিগত 5000 বছর ধরে। বুদ্ধের জন্মের আগে এদেশে ছিল বুদ্ধিবাদ সর্বস্বতা, আর ব্যক্তি জীবনে ছিল অর্থহীন কৃচ্ছ্রতা। সাধারণ মানুষ বেঁচে থাকত নানা রকম কুসংস্কার ও মানসিক দুর্বলতা নিয়ে। শুভ সকাল সঞ্চিতা, রুম্পা, পারমিতা। শুভ সকাল সাহানা, রূপশ্রী। শুভ সকাল। আমরা সবেই শুরু করেছি। স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বলছেন যে ভারতবর্ষে আমাদের অসামান্য এক দৃঢ় বিশ্বাস আছে যে এমন পরিস্থিতির যখনই উদ্ভব হয়, অর্থাৎ নৈতিকতার অবক্ষয় চরম পর্যায়ে পৌঁছয়, ধর্মের গ্লানি হয়, তখন পৃথিবীতে এক দৈবী সত্তার আবির্ভাব ঘটে। কারণ সাধারণ মানবীয় প্রজ্ঞা পূর্বের সমতা ফিরিয়ে আনতে অক্ষম হয়ে পড়ে। এবার সেই দৈবী সত্তার আবির্ভাব তার শিক্ষার মাধ্যমে সমাজ লাভ করতে আরম্ভ করে এক নতুন ভারসাম্য অবস্থা, মূল্যবোধের এক নবতর উপলব্ধি। ধর্মের উত্থান হয় আবারও নতুন প্রাণে উজ্জীবিত হয়ে, এবং অধর্মের অবসান ঘটে। ঠিক এই কারণটির জন্যই আমাদের দেশে নিরন্তর সমস্যা লেগে থাকলেও আমরা বেঁচে আছি বিগত 5000 বছর ধরে। বুদ্ধের জন্মের আগে এদেশে ছিল বুদ্ধিবাদ সর্বস্বতা, আর নানা রকম অর্থহীন ধর্মীয় কৃচ্ছ্রতা সাধন করাই ছিল ব্যক্তি জীবনে ধর্মলাভের উপায়। সাধারণ মানুষ বেঁচে থাকতো নানা রকম কুসংস্কার ও মানসিক দুর্বলতা নিয়ে। শুভ সকাল সোমা, শবরী চক্রবর্তী। শুভ সকাল। তারপর বুদ্ধ এলেন খ্রিস্টপূর্ব 7ম বা 6ষ্ঠ শতকে। তিনি কোনো সমাজ সংস্কারক আন্দোলনের সূত্রপাত ঘটালেন না, তিনি শুধু মানুষের আধ্যাত্মিক আবেগ অনুভূতিগুলিকে উদ্দীপিত করে দিলেন। ফলে মানুষের মধ্যে আবার জেগে উঠল
সততা, তার যে মনুষ্যত্ব, সেইটি, তার মনুষ্যত্বের যে গুণগুলি, সততা, বিশ্বাসযোগ্যতা, করুণা, সর্বোপরি মানুষ এত হিংস্র। শুভ সকাল, থ্যাংক ইউ। আহা গো, রিমা অনেক দিন ধরেই এটা বলতো দুঃখ করে যে বেদান্ত দর্শনে ঢুকতে পারতো না। খুব আনন্দ হলো, জয় রামকৃষ্ণ। তো সর্বোপরি সেই সময় যেটা আমরা দেখছি মানুষের মধ্যে হানাহানি, রক্তক্ষয়ী যুদ্ধ ইত্যাদি, এবং এত দূরেও না, মানে পারস্পরিক বিবাদ বিসম্বাদ এতটাই বিরাট আকার এবং কঠিন আকার ধারণ করেছিল যে গৌতম বুদ্ধ তাকে করুণার বাণী এইভাবে বিশেষভাবে শোনাতে হলো। এবং সেবাপরায়ণতা, আমরা বুদ্ধ জাতকের গল্পগুলি শুনলে বা পড়লে দেখতে পাই, আমরা এর পরবর্তী সময়ে জাতকের গল্পগুলি একটু একটু করে, আমাদের তো এই পথ চলা চলতেই থাকবে, তো আমরা এরপরে জাতকের গল্পগুলো একটু শুনবো ছোট ছোট করে। তা সেইখানে আমরা দেখতে পাই যে কিভাবে তিনি প্রথম থেকেই প্রত্যেক জন্মে তার যে আবির্ভাব হয়েছে, তারপরে শেষকালে তো তিনি শাক্য বংশের রাজপুত্র হয়ে জন্মালেন, কিন্তু প্রতিবারই তার মধ্যে সেই করুণার প্রকাশ। এইগুলি মানুষের আধ্যাত্মিক সচেতনতার পরিণাম। মহান আচার্যেরা কাজ করেন এইভাবেই, এবং এমন মহান মানুষদের কাছ থেকে অনুপ্রেরণা লাভ করে এইভাবেই জন্ম হয় বড় বড় সংস্কার আন্দোলনের। এটি কেবল গাছের শাখা প্রশাখা ও ডালপাতায় জল না দিয়ে গোড়ায় জল দেওয়ার মতো ব্যাপার। অর্থাৎ সাধারণভাবে কি হয়, গোড়ায় তারা জল দিচ্ছেন না, গোড়া থেকে, মূল থেকে যদি তারা সংস্কার না করে শুধু গাছের পাতায়, ফুলে ফলে জল দেবার প্রচেষ্টা রাখেন, তাহলে কি হবে, গাছ তো মূল খাদ্যটা পাচ্ছে না। ঠিক সেই রকম বড় বড় সংস্কার আন্দোলনে আমরা এই গলতটাই দেখতে থাকি যুগে যুগে। এইসব মহৎ মানুষ, অর্থাৎ যাদের আমরা অবতার বলি, কোনো সংস্কার আন্দোলন শুরু করে দেন না, কারণ এই সব আন্দোলন সমাজের বা মানুষের মূল ব্যাধিটিকে নিয়ে কাজ করে না। যেমন ঠাকুর শ্রী রামকৃষ্ণ কোনো সংস্কার আন্দোলন শুরু করেননি, কিন্তু তার অনুপ্রেরণায় জন্ম নিয়েছে অনেক সংস্কার আন্দোলন। কত সাধু সন্ত শিল্পী, তাদের প্রকাশ এবং বিকাশ ঘটেছে। তার আগমনের মাধ্যমে মানব সমাজকে প্রদান করা হলো এক মৌলিক আধ্যাত্মিক উদ্দীপনা। আমাদের দেশে এইটি বারবার ঘটেছে। ভারতবর্ষ অধোগতি যেমন দেখেছে, তেমনি তার পুনরুত্থান ও পুনর্গঠনও বারে বারে সংঘটিত হয়েছে। কোনো জাতি বহুদিন বেঁচে থাকলে প্রায়ই তার এই ধরনের শারীরিক ও মানসিক ব্যাধি দেখা দেয়, কিন্তু জাতি আবার নবীন হয়ে উঠতে পারে যদি সেই অবস্থা থেকে সে নিজেকে সেই শাশ্বত নীতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। সেই শাশ্বত নীতি কি? সমস্ত কিছু এই বিরাট শক্তির মধ্যে আমরা যতই বিভেদ রূপ দেখি না কেন, প্রত্যক্ষ করি না কেন, মূলত আমাদের সমস্ত কিছু সেই এক অনাদি অনন্ত শক্তিরই বিভিন্ন রূপ মাত্র। আমাদের দৃষ্টিতে যতক্ষণ দৃষ্টি এবং বোধ সংকীর্ণ থাকে, ততক্ষণই আমরা এই বিভেদের ব্যাপারটিকে বড় করে দেখি। শুভ সকাল চিনুদি, জয়িতা, রুদ্রাণী, শুভ্রা, শুভ সকাল। পৃথিবীতে উৎপন্ন হয়েছে আরো অনেক সভ্যতার, তারা তাদের ভূমিকা পালন করেছে কয়েক শতক ধরে, তারপর পতন এবং অবশেষে মৃত্যুও কিন্তু ঘটেছে। ইতিহাসের চর্চায় আমরা তা দেখতে পাই, এবং এখন সেই সভ্যতার চর্চা এখন কেবলমাত্র গ্রন্থে এবং
প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালায়। আমাদের নিজেদের সভ্যতা, শুভ সকাল রূপা, আমাদের নিজেদের সভ্যতায় কিন্তু রয়েছে একটি ধারাবাহিকতা। ক্ষণে ক্ষণেই এই সভ্যতা নতুনভাবে উজ্জীবিত হয়ে উঠেছে এবং তার দেহে এসেছে নব যৌবন দীপ্তি। যেমনভাবে একটি গাছ তার পুরনো শুকনো পাতাগুলিকে ঝরিয়ে ফেলে আবার নতুন সাজে সজ্জিত হয়, শুরু হয় একটি নতুন যুগের, এবং মানুষের মধ্যে আসে সমুচ্চ নৈতিক সচেতনতা, মানবিক আবেগ এবং সেবার মনোভাব। এডওয়ার্ড গিবনের দ্য ডিক্লাইন অ্যান্ড ফল অফ দ্য রোমান এম্পায়ার বইটি পড়লে আমরা জানতে পারি রোমান সাম্রাজ্য ছিল কি বিপুল শক্তিমান। রোমানদের অধীনে ছিল পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চল, দক্ষিণ ইউরোপ এবং উত্তর আফ্রিকা, প্যালেস্টাইন ও ইসরায়েল। ধীরে ধীরে এসে গেল অবনতি। কি ছিল তার স্বরূপ? কি করেই বা তা এলো? জাতিটা সেই একই ছিল, লোকজন বুদ্ধিমান ছিল, কিন্তু বেড়েছিল তাদের মধ্যে সুখ ভোগের আকাঙ্ক্ষা। শুধুমাত্র তারা সুখ ভোগকেই জীবনের লক্ষ্য করে নিয়েছিল। তারা আর চাইল না শ্রম সাধ্য কাজ করতে কিংবা পরিশ্রমের জীবন যাপন করতে। শুভ সকাল সর্বরী। প্রত্যেকে চাইল মুনাফা ও সম্ভোগ। সমাজ কল্যাণে কাজ করতে উৎসাহী রইল খুব অল্প সংখ্যক লোকই। এই করে রোমানরা অলস হয়ে পড়ল। তারা কেবল সুখের সন্ধান করল আর কায়িক শ্রমের কাজগুলো করালো কৃতদাসদের দিয়ে। একটা পরিবারকে যদি আমরা ইউনিট ধরেও চিন্তা করি, তাহলেও আমরা যদি দেখি যে পরিবারের কেউ কোনো কাজ করছে না, তারা শুয়ে বসে ঘুমিয়ে আড্ডা মেরে দিন কাটাচ্ছে, তাহলে সেই পরিবারটির কি অবস্থা হয়? তারা কি করলো? তারা যদি তখন কোনো লোক দিয়ে সমস্তটাই তারা কাজের লোকের উপর নির্ভর করতে শুরু করে, তখন একটা চরম অরাজকতা দেখা যাবে একটা পরিবারেই। তারা একটু একটু করে চুরি করবে, তারা একটু একটু করে কাজে গাফিলতি করবে, এইভাবে একটা পরিবারই ধ্বংস হয়ে যেতে পারে। তাদের যথেষ্ট বুদ্ধি অর্থ থাকলেও বহু ক্ষেত্রে আমরা দেখে থাকি যে পিতা প্রপিতামহের উপযুক্ত সম্পদ থাকলেও তা রক্ষা করবার মতন শক্তিটুকুও পরবর্তী প্রজন্মে আর নেই। তার কারণ কিন্তু একমাত্রই ওই সুখ সম্ভোগ উপভোগ করা। এটা আমরা একটা সামান্য পরিবারেই দেখি। এই পরিবার তো একটা ইউনিট, সেখান থেকেই আস্তে আস্তে একটা সমাজ, একটা দেশ, একটা জাতির গঠন। তো সুতরাং এটা খুব সহজেই আমরা বুঝতে পারছি। সুখ আর ভোগের সঙ্গে সঙ্গে মানুষের রুচিবোধও বিকৃত হয়ে গেল। তারা পারস্পরিক হিংসায় এবং উদ্দাম আমোদ আহ্লাদে মত্ত হয়ে পড়ল। শুভ সকাল শর্মিলাদি। তাদের অ্যাম্ফিথিয়েটার নামক ক্রমোন্নত আসন শ্রেণী ও গোলাকার মঞ্চ বিশিষ্ট প্রেক্ষাগৃহগুলোতে হিংস্র জানোয়ারদের সঙ্গে লড়াই করতে নামিয়ে দেওয়া হতো কৃতদাসদের। উচ্চপদস্থ সরকারি কর্তা ব্যক্তিগণ ও হাজার হাজার লোক সে দৃশ্য দেখত, যখন একটা সিংহ একটা মানুষকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলত, তখন তারা হর্ষধ্বনি করত। এরকম আরো অনেক উদাহরণ আছে, সেগুলি এখানে আর উল্লেখ করার প্রয়োজন নেই। মহারাজজিও উল্লেখ করেননি, শুধু বলছেন এই পরিস্থিতির উদ্ভব। এই পরিস্থিতিতে সুরুচি ও মানবিক মূল্যবোধের অধোগমন ত্বরান্বিত হতে লক্ষ্য করা যায়। অদ্ভুত ব্যাপার হলো যে সেই সময় কিন্তু লোকে বুঝতে পারলো না যে পতন শুরু হয়েছে, কারণ পতন এসেছিল ধীর গতিতে। সভ্যতা গড়ে ওঠে যেমন ধীরে, তেমনি পরেও ধীরে। আমরা যদি এটা বিশেষ করে আমাদের ছোটবেলায় এই কথাটা বলা হতো, বাড়িতে এতটা
লেখাপড়ার চর্চা ইত্যাদির দ্বারা তার ভিতটা শক্ত করে দেওয়া হলো। এবার সে দেখা যেতে লাগলো 1, 2, 3, 4 বেশ চমৎকার রেজাল্ট করছে, একেবারে প্রথম দ্বিতীয় স্থান অধিকার করছে। 5, 6 অবধি, 7, 8 অবধিও সেটা ভাঙিয়ে চলতে লাগলো। কিন্তু তারপর যদি সেই ছেলে মেয়েটি নিজেকে উপযুক্তভাবে তৈরি না করে তাহলে তো সেটা ধরে রাখতে পারে না। ঠিক সেই রকম খানিকটা সময় সেই পুরনো জিনিস ভাঙিয়ে চলতে থাকে। ঠিক একই রকম ভাবে সমাজ জীবনের ক্ষেত্রে পতনও ধীরেই আসে। শত বছর কেটে যাবার পর কেবল লোকে বুঝতে পারে যে সমাজ জীবনে কোথাও কোনো ত্রুটি ঘটেছে। রোমান সাম্রাজ্যে ধর্মের অবস্থাটাও গিভন উল্লেখ করেছেন দারুণ একটি বাক্যের মাধ্যমে। রোমান সাম্রাজ্যের সব ধর্মীয় সম্প্রদায় ও ধর্মমতকে সাধারণ মানুষ সমান সত্য বলে বিশ্বাস করতেন। দার্শনিকরা ভাবতেন সেগুলি সমভাবেই মিথ্যা, আর বিচারকরা ভাবতেন সমভাবেই ব্যবহারোপযোগী বলে। গ্রন্থের শিরোনামটিও খুব ইঙ্গিতপ্রদ, দ্য ডিক্লাইন অফ দ্য রোমান এম্পায়ার। সে দেশের লোক তখন অনৈতিক জীবনযাপন করত। তখন বিদেশি আক্রমণকারীরা স্বাভাবিকভাবেই তাদের আক্রমণ করবার সুবর্ণ সুযোগ পেয়ে গেল। যখন আক্রমণ করল তখন যুব সম্প্রদায় যুদ্ধ করে সাম্রাজ্য রক্ষা করতে চাইল না। যুদ্ধ করার জন্য তারা রেখে দিল ভাড়াটে সৈন্যদল। তার ফলে শুভ সকাল মধুমিতা, স্বপ্নাদি, বিলাসপুরের দিদি, শুভ সকাল। তার ফলে কি হলো, ভাড়াটে সৈন্যের কখনোই সেই আন্তরিকতা থাকলো না। আমরা আরাম চাই, সুখ চাই, নাইট ক্লাব ছেড়ে কেউ সমরাঙ্গনে যেতে চাই না। এই কারণে, এই অধোগতির কারণে যখন সমাজের গুরুত্বপূর্ণ অংশের লোকেদের আক্রমণ করে তখন গোটা কাঠামোটাই ভেঙে পড়ে। আমরা বর্তমান পরিস্থিতিতেও সবাই কিন্তু নিজের পিঠটুকু রক্ষা করছি। আমাদের পাশের 2 পা 10 পা দূরে যে ঘটনা ঘটছে, যেহেতু আমাদের গায়ে আঁচ লাগছে না সেহেতু আমরা কিন্তু মুখ ফিরিয়ে আছি। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এটা খুব স্বাভাবিকভাবেই এই কথাটা প্রাসঙ্গিক, সেটাও তো আমরা বুঝতে পারছি। ঠিক এই রকম ভাবেই একটি মাত্র বৈদেশিক আক্রমণে গোটা রোমান সাম্রাজ্য টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ল। এই হলো রোমান সাম্রাজ্যের কাহিনী। ইজিপ্ট, ব্যাবিলনিয়া, আসিরিয়া প্রভৃতি অন্য অনেক সাম্রাজ্য একই রকম পতন পর্বের মধ্যে দিয়ে গেছে। প্রথম বিশ্বযুদ্ধের পরে ইউরোপের অনেক চিন্তাবিদ সবিস্ময়ে ভাবতে থাকেন ইউরোপও এমনই একটা পর্বের মধ্যে দিয়ে চলছিল কিনা। ইউরোপীয় সভ্যতা নিয়ে ইউরোপে 20 শতকে প্রথম যে বইটি প্রকাশিত হয় তার নাম দ্য ডিক্লাইন অফ দ্য ওয়েস্ট। লেখক জার্মান দার্শনিক পণ্ডিত অসওয়াল্ড স্পেংলার। গ্রন্থটিতে খুব জোরালো ভাষায় লেখক বলেছিলেন পাশ্চাত্য সমাজ তার দায়িত্ব পালন করে ফেলেছে, এখন সে পতনের পথে। কিন্তু ইন ডিফেন্স অফ দ্য ওয়েস্ট গ্রন্থের লেখক ফ্রান্সের হেনরি ম্যাশোর মতো কিছু রক্ষণশীল ব্যক্তি সে কথা মানেননি। তাদের মনে হয়েছিল যে তারা তখনও যথেষ্ট শক্তিশালী, কারণ তাদের অধীনে ছিল অনেকগুলি উপনিবেশ এবং তারা ভেবেছিল এই উপনিবেশকে মূলধন করে, তাদের শোষণ করে তাদের সুখ আরাম ইত্যাদির ব্যবস্থা তারা চালিয়ে যেতে থাকবে। তারপর এলো দ্বিতীয় মহাযুদ্ধ, যা ছিল আরো সাংঘাতিক, এবং এখন পাশ্চাত্যে অনেক চিন্তা করা হচ্ছে তাদের সংস্কৃতিতে সম্ভাব্য খামতির প্রসঙ্গ নিয়ে। অত্যধিক সংস্কারহীন বস্তুতান্ত্রিকতা এবং
ক্রমবর্ধমান চাহিদা আসলে এক উৎকট সমাজ সমস্যার ইঙ্গিত। বর্তমানে আমরা, খুব বেশি দিন আগের কথা না, আমরা যদি আমাদের ছোটবেলার কথা দেখি, অর্থাৎ 70-এর দশক, 80-র দশক, তখনও বহু অর্থবান ব্যক্তি ছিলেন। আমরা তো ছোটবেলা থেকে তাদের কিন্তু খুব সাধারণ মধ্যবিত্ত জীবন যাপন করতে দেখেছি। এই যে একটা ধনের প্রাচুর্যের সবসময় মানে শোম্যানশিপ, এই শোম্যানশিপ ব্যাপারটা কিন্তু তখন মানুষের মধ্যে প্রায় খুব কম ছিল না বললেই চলে। কিন্তু আজকের দিনে একটা মানুষ, তাকে তার হয়তো ধার করে, তার বাড়ির হয়তো ঢালাই ছাদ নেই, অথচ সে অত্যন্ত দামি ফোন, বাইক, সাজ পোশাক ইত্যাদির দ্বারা নিজেকে অদ্ভুত রকম এক কিসের দিকে যে ছুটিয়ে নিয়ে যাচ্ছে সে নিজেও আলটিমেটলি বুঝতে পারছে না। কারণ পরবর্তীকালে সে নিজেকে সেই জায়গায় যখন ম্যাচ করতে পারবে না, ফিট করতে পারবে না, তখন সে কিভাবে রিয়্যাক্ট করবে বা তার মানসিক অবস্থা কি হবে, এইভাবেই একটু একটু করে একজন থেকে বহুজন, বহুজন থেকে সমাজ, সমাজ থেকে জাতির মধ্যে এক অদ্ভুত পরিবর্তন সাধিত হতে থাকে। এরপরে এই সমাজ সমস্যার, এই উৎকট সমাজ সমস্যার ইঙ্গিত আসলে হাসি পেয়ে গেল কেন? আমার হাজবেন্ড এখন আমাকে একটা ছোট্ট কাগজে একটা মেসেজ লিখে দিয়ে গেল। এই যে মেসেজটা হচ্ছে, আমি ছাদের ঘরে আছি এবং খাচ্ছি। তো যাই হোক, আবার আমরা ফিরে আসি আমাদের প্রসঙ্গে। এখানে আমরা যে কথা আলোচনা করছিলাম, শুভ সকাল সংযুক্তা। 1971-72 সালে আমেরিকা পরিভ্রমণকালে আমার হাতে এলো 19শে জুলাই 1971 তারিখের টাইম ম্যাগাজিনটি, যার আমেরিকান নোটস এই বিভাগে অফ দ্য ইউএস অ্যান্ড রোম এই শিরোনামে প্রকাশিত হয়েছিল এই প্রতিবেদনটি। এই প্রতিবেদনটি মহারাজজি খানিকটা অংশ তুলে ধরেছেন। সেটা হচ্ছে এই রকম: ভাবতে অবাক লাগে যে এখনো কিভাবে সেই রোম পররাজ্যের ব্যাপারে মাথা গলানোর প্রশ্নে মার্কিন কল্পনা শক্তিকে উস্কে যাচ্ছে, আর ঠান্ডা লড়াইয়ের জঙ্গিবাজগুলো সারা বিশ্বে কি ধরনের নিয়মতান্ত্রিকতা প্রতিষ্ঠা করা আমেরিকার অবশ্য কর্তব্য, সে বিষয়ে সেই প্রাচীন সভ্যতার নজির তুলে ধরছে। অন্যদিকে রোমের প্রসঙ্গ তুলছে তারাও, যারা পশ্চিমের পতন লক্ষ্য করছে প্রত্যেক হিপির মস্তকে এবং গাঁজাখোরদের প্রতিটি গাঁজার ধোঁয়ায়। কানসাস শহরের উত্তর পশ্চিম সংবাদ সম্পাদকের কাছে কথা বলার সময় প্রেসিডেন্ট নিক্সন ওয়াশিংটনে অবস্থিত যুক্তরাষ্ট্রীয় সরকারি দপ্তরের ইমারতগুলির উল্লেখ করেন এবং বলেন, এই স্তম্ভগুলি দেখে কখনো কখনো ভাবি যেন এদের দেখছি গ্রিসের অ্যাক্রোপলিসে, দেখছি রোমের ফোরামেও বিশাল দৈত্যাকায় স্তম্ভগুলি সব, আর দু জায়গাতেই আমি এদের পাশ দিয়ে হেঁটেছি রাত্রে। মনে মনে ভাবি, গ্রিস আর রোমের কি ঘটেছিল দেখুন, আজ পড়ে আছে শুধু ওই স্তম্ভগুলো।
আসলে যা ঘটেছে অবশ্য তা হলো অতীতের বিরাট বিরাট সভ্যতাগুলো যখন সম্পদশালী হয়ে উঠেছে, যখন তাদের বেঁচে থাকার উন্নতি করার ইচ্ছা চলে গেছে, তখনই তারা অবক্ষয়ের শিকার হয়ে পড়েছে। একজন খুব কষ্ট করে একটা ব্যবসা দাঁড় করালো, এটাও আমরা হামেশাই দেখতে থাকি। তার পরের প্রজন্ম সেটাকে আরো ফ্লারিশ করলো, আরো চালিয়ে নিয়ে গেল। তারপরের প্রজন্ম সেই সুখভোগের মধ্যে থাকতে থাকতে, সে তো সোনার চামচ মুখে দিয়ে জন্মেছে, সুতরাং তার মধ্যে স্বাভাবিকভাবেই এই অবনতির সূত্রপাত হলো। সে ভোগে আনন্দে মশগুল হয়ে সেই পরিশ্রম করতে আর অতটা চাইল না। তখনই তার সেই ব্যবসার অধোগতি শুরু হলো। এও আমরা হামেশাই দেখতে পাই। আর এইভাবেই সভ্যতাগুলিও একদিন ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। আমেরিকা এখন ক্রমশ সেই পর্যায়ে পৌঁছচ্ছে। নিশ্চিত হওয়ার জন্য নিক্সন আরও বলছেন যে নৈতিক ও আধ্যাত্মিকভাবে সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় জীবনী শক্তি, সাহস, বল এ জাতির আছে। এই আশাবাদী মন্তব্য সত্ত্বেও সব মিলিয়ে ফলটি দাঁড়িয়েছে তাৎক্ষণিক স্পেগলার মতবাদের জয়। স্পেগলার মতবাদ কি? সব বড় সভ্যতারই উত্থান পতন আছে, চাকা ঘুরে যায়, এটাই নিয়ম। 1968-69 সালে আমরা 1968-69 সালে আমার আমেরিকা সফরের সময়, বলছেন স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ, সে দেশের সুপরিচিত ডুডল লেখক রজার প্রাইসের একটা বই হাতে এলো, যার নাম বেশ চোখে পড়ার মতো, ডিক্লাইন অ্যান্ড ফল বাই গিবন অ্যান্ড রজার প্রাইস। বিখ্যাত বই দ্য ডিক্লাইন অ্যান্ড ফল অফ দ্য রোমান এম্পায়ারের লেখকের নামটি যে প্রাইস তার নামের সঙ্গে যুক্ত করে দিয়েছেন, তার কারণ শুধু এই নয় যে প্রাচীন রোম ও তার স্বদেশ আমেরিকার অধঃপতনের মধ্যে তিনি একটি সাদৃশ্য লক্ষ্য করেছেন। তার অন্য একটি কারণ, রোমের অধোগতি সম্বন্ধে গিবনের বই থেকে তিনি উপযুক্ত একটি অংশ উদ্ধৃত করেছেন তার বইয়ের বাঁ দিকের পাতায়, আর ডান দিকের পাতায় দিয়েছেন দৃষ্টান্ত স্বরূপ এক চিত্র, সমসাময়িক আমেরিকান জীবন সম্বন্ধে স্বনির্বাচিত অংশ। বর্তমান পাশ্চাত্য সভ্যতা, ডুডল লেখক মানে যারা ওই ছোট ছোট সেই মুহূর্তে তার মাথায়, তার চিন্তায় যে ভাবটি এলো, যে কল্পনাটি এলো, সেটি লিখে রাখা। এর ঠিক প্রপার বাংলা ওয়ার্ড হয় না। এই ধরনের লেখা একটা ছোট্ট বাচ্চাও করতে পারে, আবার একজন দার্শনিকও করতে পারে, একই নাম ডুডল বিষয়টার। তো যাই হোক, আবার আমরা যে প্রসঙ্গে ছিলাম, বর্তমান পাশ্চাত্য সভ্যতার সাধারণভাবে ইউরোপীয় আর বিশেষভাবে আমেরিকান সভ্যতার একটা অন্তর্নিহিত মহত্ব আছে। এই পাশ্চাত্য সভ্যতার কোনো রকম অবক্ষয় হলে তা হবে মানব জাতির এক বিরাট ক্ষতি। আমি নিশ্চিত যে এই অবক্ষয় রোধ করা যাবে সংস্কৃতির পারস্পরিক আদান প্রদান, মিলন ও সমন্বয়ের মধ্যে দিয়ে, যেমনটি আধুনিক ভারতকে বিবেকানন্দ গড়ে তুলতে চেয়েছিলেন। আমেরিকাতেই 19 শতকে ঘটে গেছে ট্রান্সেন্ডেন্টালিস্ট অর্থাৎ অতীন্দ্রিয়বাদী আন্দোলন, যা আমেরিকান সংস্কৃতিকে দিতে চেয়েছে অধ্যাত্মমুখী এক দিশা, একদম রূপশ্রী। সেটি আরও স্পষ্টভাবে ব্যক্ত হয়েছিল রাল্ফ ওয়াল্ডো এমারসন, হেনরি ডেভিড থোরো এবং ওয়াল্ট হুইটম্যানের ভাষায়। লন্ডন ছেড়ে আমেরিকা ফিরে আসার সময় এমারসন ব্রিটিশ বুদ্ধিজীবী কার্লাইলের কাছ থেকে পেলেন একখানি গীতা, যার সম্বন্ধে আমরা বর্তমান বক্তৃতাগুলিতে আলোচনা করছি। গ্রন্থটি পেয়ে
এমারসন তার বিখ্যাত প্রবন্ধগুলি অন্যরকম ভঙ্গিতে লিখতে আরম্ভ করলেন, যেখানে গীতার ভাবগুলি সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছিল। লাইফ অফ বিবেকানন্দতে রোমারোলা এই মন্তব্যটি করেছেন যে জুলাই 1846-এ এমারসন লিখছেন যে থোরো তাকে স্বলিখিত গ্রন্থ থেকে কিছু কিছু পড়ে শোনাচ্ছেন। আসলে এই রচনাটি হলো গীতা এবং সেই সঙ্গে ভারতের অন্যান্য মহান কাব্য ও দর্শনের এক সোৎসাহ প্রশংসা, যে কারণে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি ইত্যাদির ব্যাপারে তারা এত আগ্রহী হয়ে ওঠে। ভারতীয় চিন্তাভাবনা নিশ্চয়ই এমারসনের মধ্যে জোরালো আবেগ সৃষ্টি করেছিল, যার জন্য 1856-তে তিনি এক গভীর ভাবপূর্ণ সুন্দর বৈদান্তিক কবিতা লিখলেন, যার নাম ব্রহ্ম। এই কবিতাটি আজকে আমাদের শেষ প্রসঙ্গ। কবিতাটি আমি একটা করে স্ট্যানজা এবং তার যে বঙ্গানুবাদ আছে বলে যাচ্ছি। If the red slayer think he slays, or if the slain think he is slain, they know not well the subtle ways I keep and pass and turn again. যদি রক্তাঙ্গ হন্তা ভাবে সেই বুঝি মেরেছে কসাই, যদি বা হত ব্যক্তি ভাবে হত হয়েছে সে, সূক্ষ্ম তত্ত্ব জ্ঞান নাহিক কাহারও, আমি আসি চলে যাই ফিরে আসি আবারও। এটা সম্পূর্ণ আমাদের যে সংস্কার, আমাদের যে বোধ চেতনা, তারই প্রতিফলন। সুতরাং ওই দিবে আর নিবে মিলাবে মিলিবে এই ভারতের মহামানবের সাগর তীরে। Far or forgot to me is near, shadow and sunlight are the same. The vanished gods to me appear, and one to me are shame and fame. দূরস্থ বা বিস্তৃত রয়েছে সামনে মোর, কোনো ভেদ নেই ছায়া ও আলোর। অদৃশ্য দেবগণ মোর কাছে হন বর্তমান, নিন্দা ও স্তুতি মোর কাছে দুই সমান। They reckon ill who leave me out, when me they fly, I am the wings. I am the doubter and the doubt. I am the doubter and the doubt, and I the hymn the Brahmin sings. And I the hymn the Brahmin sings. মন্দ ভেবে তারা মরে দেয় দূর করি, আমায় যখন উড়িয়ে দেয় ডানা মেলে উড়ি। আমি সংশয় আবার সন্দিগ্ধ আমার মতি, আমি হই ব্রাহ্মণের গাওয়া স্তুতি। The strong gods pine for my abode, and pine in vain the sacred seven. But thou, meek lover of the good, find me and turn thy back on heaven. শক্তিধর দেবতারা কাতর আমার আশ্রয় তরে, শুদ্ধ সপ্তজন বৃথা দুঃখ করে, কিন্তু তুমি শান্ত সৎ তোমার প্রিয়, স্বর্গের পিছনে রেখে আমার দিকে চেয়েও। আমেরিকান অতীন্দ্রিয়বাদী থোরো তার বই ওয়ালডেনে গীতার প্রসঙ্গ উল্লেখ করেছেন এইভাবে: প্রাতঃকালে আমি আমার বুদ্ধিকে অবগাহন স্নান করাই ভগবত গীতার সুবিশাল মহাজাগতিক দর্শনে, যা রচনার পর দেবতাদের বহু বছর কেটে গেছে এবং যার তুলনায় আমাদের আধুনিক পৃথিবী ও তার সাহিত্যকে অতি ক্ষুদ্র ও নগণ্য বলে বোধ হয়। আজকে এই অবধি। এরপর স্বামীজির রাজযোগ থেকে একটি বক্তৃতার একটি অংশ মহারাজজি তুলে ধরেছেন এবং এরপর আমরা শুনব কিভাবে ভারত বহু অভিজ্ঞতা লাভ করেছে এবং আন্তঃসাংস্কৃতিক ভাব বিনিময়ের মাধ্যমে কিভাবে সংস্কৃতির
অবক্ষয় রোধ হয়। কিন্তু এখনো আমরা আছি মাত্র পেজ নাম্বার 52-53-তে। এখনো আমাদের 66 হাফ পেজ, মানে 66 অবধি চলতে হবে। আরও অন্তত পক্ষে 2-3টে পর্বের পর আমরা মূল গীতায় প্রবেশ করব। কিন্তু আমরা এই আলোচনাগুলি শুনছি, এতে কি হচ্ছে, আমাদের ওয়ার্ম আপ হচ্ছে। আমরা নিজেদের মনকে চিন্তা করবার এনার্জি, শক্তি, তাকে চিন্তা করবার যে পদ্ধতি তার মধ্যে নিয়ে যাচ্ছি। প্রথমেই একটা গভীর বিষয় আমরা বুঝে উঠতে পারি না, একটু একটু করে তো এগোতে হয়। সেই জন্য স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ কিন্তু বিশেষভাবে বলেছেন আমরা যেন ভূমিকাটি স্কিপ করে না যাই। তাহলে আজকে এই অবধি। জয় রামকৃষ্ণ। আবার আমাদের দেখা হবে বালানন্দ ব্রহ্মচারীর কথা আমরা শুনছি বেদান্ত দর্শন ফেসবুক পেজে রাত 8:30টায়। জয় রামকৃষ্ণ।